আসসালামু আলাইকুম। তখন আমরা দেখবো আন্তর্জাতিক বিষয়াবলী। এটা হচ্ছে আমরা ফোর্থ চ্যাপ্টারটা, এটার নাম হচ্ছে মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস। তো এটা একটু শুরু থেকে শুরু করি আমরা, যে হচ্ছে একদম প্রি হিস্টোরি। তখন হচ্ছে আপনার এটাকে বলা হতো স্টেট অফ নেচার। তখন কোনো ওয়ার্ল্ড অর্ডার ছিল না আর কি, সবাই ছিল বিচ্ছিন্ন আর কি। এটাকে বলা হতো আনকন্ট্যাক্টেড পিপল। তো আর কি ফোর্থ ওয়ার্ল্ড বলা হতো আর কি। এরা আদিবাসী ছিল, যারা হচ্ছে প্রান্তিক ছিল আর কি, বিচ্ছিন্ন ছিল আর কি। তারপর হচ্ছে এরকম প্রিমিটিভ কমিউনিজম, হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটি আসলো আর কি, প্রস্তর যুগ। তারপর হচ্ছে ব্রোঞ্জ যুগ, তারপর লৌহ যুগ, তারপর এনশিয়েন্ট পিরিয়ড আসলো। এখন হচ্ছে আপনার সিভিলাইজেশন একটু উন্নতি হওয়া শুরু করলো। তারপর প্রাচীন সভ্যতা, মেসোপটেমিয়া, তারপর হচ্ছে আপনার সিন্ধু, এগুলো আর কি আসলো। তারপর হচ্ছে এখন সিভিলাইজেশন বেসড একটা ওয়ার্ল্ড অর্ডার চলে আসলো। তারপর হচ্ছে গ্রেকো রোমান, হচ্ছে গ্রিক, আর হচ্ছে আপনার রোমান যে সাম্রাজ্য, সেটা চলে আসলো। এবার মিডল এজ শুরু হলো। তো সেখানে হচ্ছে আপনার যে অটোমান তুর্কি দিয়ে আসলো আর কি। তারপর হচ্ছে তাদের পতন হলো, আবার তো আরবীয় উত্থান হইলো। তো এগুলো আর কি এখানে হলো। তারপর হচ্ছে আপনার মডার্ন এজ, এখানে হচ্ছে আপনার ইতালিয়ান রেনেসাঁ হলো। তারপর হচ্ছে আপনার এজ অফ ডিসকভারি, সব ডিসকভারি শুরু হওয়া শুরু করলো। তারপর হচ্ছে প্রোটোকলাইজেশন, যেখানে হচ্ছে বিভিন্ন সমুদ্রপথ আবিষ্কার হওয়া শুরু করলো আর কি, মানে আন্তর্যোগাযোগ শুরু হলো। তারপর হচ্ছে সাইন্টিফিক রিভলিউশন, সেটা হওয়া শুরু করলো। এরপর হচ্ছে 1760 সালে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো। এরপর হচ্ছে আমরা বিশ্ব বিশ্ব ব্যবস্থা, সেখানে আর কি লিগ অফ নেশন হলো, পারস্পরিক ভেঙে পড়লো আর কি, ওয়ার্ল্ড ওয়ার হলো আর কি। তারপর হচ্ছে কোল্ড ওয়ার, বাইপোলার ওয়ার্ল্ড ওয়ার চললো আর কি। সেখানে হচ্ছে পলিসি অফ কন্টেনমেন্ট নেওয়া হলো। তারপর হচ্ছে আপনার ইউরোপ রিকভারি করা হলো, ওয়ার্সো প্যাক্ট করা হলো আপনার হচ্ছে। তারপর হচ্ছে 1955 সালে আর কি। তো এভাবে আর কি বিভিন্ন এক মেরু চললো আর কি। যখন হচ্ছে আপনার ওই যে 1991 সালে যখন ভেঙে পড়লো সোভিয়েত ইউনিয়ন, তখন সেটা হচ্ছে এক মেরু ব্যবস্থা শুরু হলো। এটাকে বলা হয় ফুকুয়ামা বলছে দ্য এন্ড অফ হিস্টোরি। তারপর হচ্ছে আপনার এটাকে আবার বলে অনেকে বলে যাচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে আর কি এটাকে। তারপর হচ্ছে এখন তো সেখানে বলা হলো যে হচ্ছে আপনার এখন আহ, মানে হচ্ছে আপনার পুঁজিতন্ত্র সবচেয়ে সেরা, এবং এটার পরে আর কোনো সেরা কোনো মতবাদ আসবে না। তো সেটাকে অনেকে ভুল করছে আর কি। তো এটাকে হচ্ছে কার্ল মার্কসের হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, যেটা আর কি দান্তিক বস্তুবাদ নামে পরিচিত। তো সেখানে বলছে যে এটা আসলে রিলেটিভ টার্ম, এটা এখনো এটা বলা যাচ্ছে না এরপরে আর কোনো মতবাদ আসবে কিনা। তো এখানে তিনটা জিনিস তিনি বলছে, এটা হচ্ছে থিসিস, অ্যান্টিথিসিস আর সিনথেসিস। অর্থাৎ সবার একটা একটা তত্ত্ব দেখা হবে, এরপর ওটাকে আর কি ওটার একটা বিপরীত তত্ত্ব আসবে, তারপর দুটা মিলে একটা সিনথেসিস হবে, মানে রূপভেদ হবে আর কি, যেটা এখন আর কি আমরা দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে আমরা মিক্সড ইকোনমি হচ্ছে আর কি। আগে ছিল পুঁজিতন্ত্র, তারপর সমাজতন্ত্র আসলো। এটা মানে পুঁজিতন্ত্রের অ্যান্টিথেসিস হিসেবে। তারপর দুটা মিলে এখন হচ্ছে একটা মিক্সড ইকোনমি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ওই যে নর্ডিক কান্ট্রিগুলোতে দেখা যায় একটা মিক্সড ইকোনমি দেখা যায়। সরকার হচ্ছে অনেককেই সমাজতন্ত্রের মতো করে অনেক কিছুই আর কি বিভিন্ন ভাতা দিচ্ছে আর কি। এই জন্য মিক্সড ইকোনমি, এটা হচ্ছে আপনার একটা সিনথেসিস আর কি, হচ্ছে আপনার কার্ল মার্কসের দান্তিক মতবাদ অনুযায়ী। তারপর হচ্ছে আপনার ক্লাস অফ সিভিলাইজেশন, যেটা হচ্ছে আপনার যে হান্টিংটন লিখছে আর কি। তো সেখানে আর কি তিনি বলছে যে হচ্ছে এরকম দ্য ক্লাস অফ সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার। তো হচ্ছে তিনি এখানে 8টা সভ্যতার কথা বলছে, সভ্যতা কেন্দ্রিক যুদ্ধ হবে। সেটা হচ্ছে কি সবার আগে হচ্ছে পশ্চিম, মানে তিনটা হচ্ছে পশ্চিম কেন্দ্রিক, পশ্চিম, লাতিন আমেরিকা আর হচ্ছে স্লাভিক অর্থোডক্স। এই তিনটা হচ্ছে খ্রিস্টান টাইপের আর কি, ঠিক আছে। পশ্চিম, লাতিন আমেরিকা হচ্ছে স্লাভিক অর্থোডক্স। আর এদিকে আপনার আছে হচ্ছে আফ্রিকা আর হচ্ছে মুসলিম, এই দুটো একসাথে, আফ্রিকা মুসলিম একসাথে। আর ওইদিকে আপনার হচ্ছে চীনা আর হচ্ছে জাপানি আলাদা, আর হচ্ছে হিন্দু আলাদা, ঠিক আছে। তাহলে হচ্ছে পশ্চিমা, ল্যাতিন, স্লাভিক, অর্থোডক্স বিশ্ব, আর হচ্ছে মুসলিম আফ্রিকা। এদিকে হচ্ছে চীনা আর হচ্ছে জাপানি, আর হচ্ছে এদিকে হচ্ছে হচ্ছে হিন্দু সভ্যতা আর কি। তো এখানে আর কি বলছে যে হচ্ছে সিনো ইসলামিক কানেকশন হবে, অর্থাৎ আপনার হচ্ছে চীন আর ইসলামীরা এরকম হচ্ছে একটা কানেকশন করবে। ওদিকে হচ্ছে আপনার পশ্চিমা আর হচ্ছে হিন্দুরা একটা কানেকশন করবে, হিন্দু সভ্যতার কানেকশন করবে, যেটা এখন দেখা যাচ্ছে আর কি। তো এটাকে আর কি বিভিন্ন এটার আর কি বিভিন্ন সমালোচনা হয়েছে, যেমন হচ্ছে এডওয়ার্ড, আপনার হচ্ছে সাইদ, তারপর হচ্ছে আপনার চমস্কি, এরা হচ্ছে ইয়ে করছে, সমালোচনা করছে। তারপর হচ্ছে বলছে যে এই সংঘাত যদি হতোই, তাহলে হচ্ছে আপনার হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলো এরকম সংস্কৃতি আছে, অনেকগুলো আপনার হচ্ছে সিভিলাইজেশন আছে, তাহলে তারা এখন যুদ্ধ করতোই। তো তবে কিছু কিছু ক্ষেত্রে এটা এখনও প্রাসঙ্গিক আছে, যেমন হচ্ছে আপনার টু ফর্মস অফ কনফ্লিক্ট। এখানে আর কি দুইটা ফর্মস অফ কনফ্লিক্টের কথা বলছে। একটা হচ্ছে ফল্ট লাইন কনফ্লিক্ট, যেখানে হচ্ছে ভারত আর পাকিস্তান কনফ্লিক্ট, যেমন একটা উদাহরণ হতে পারে। আর হচ্ছে কোর স্টেট কনফ্লিক্ট, যেখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে দুটো রাষ্ট্রের অবস্থান নিয়ে এখন সাথে মারামারি করে, যেমন হচ্ছে আপনার চীন আর হচ্ছে তো হচ্ছে সিনো ইসলামিক কানেকশন, এটা তো ঠিক আছে। তারপর হচ্ছে থিওরি অফ ব্যান্ড ওয়াগানিং। তো ব্যান্ড ওয়াগানিং দ্বারা বোঝায় যে হচ্ছে যুদ্ধে লিপ্ত হওয়ার পূর্বে আপনার হচ্ছে ক্ষয়ক্ষতি আর কি হিসেব নিকেশ করা, যদি আর কি লাভ বেশি হয় তাহলে যুদ্ধ করা দরকার। যেমন হচ্ছে ইরাকের যুদ্ধটা এরা ব্যান্ড ওয়াগানিং দিয়ে করা হয়নি, কারণ ইরাক এখানে দেখেনি যার ক্ষতি হবে কি না ইহা হবে। এবার ওয়ার এগেনস্ট টেরোরিজম, যেটা এখন টেরোরিজমে দেখা যাচ্ছে, যে চেচনিয়া, তারপর হচ্ছে কসোভো, বসনিয়া, আফগানিস্তানে এরকম হচ্ছে দেখা যাচ্ছে। তো মেরু বিশ্ব ব্যবস্থা এখানে আর কি বলছে আর কি এখানে। তারপর হচ্ছে এখন
কান্ট্রি অ্যান্ড স্টেট। তো কান্ট্রি বলতে বাংলাদেশের আয়তন কত 1,48,460, 1,48,460। আর কান্ট্রি বলতে বোঝায় একটা ভূখণ্ড, আর এই ভূখণ্ডে যখন হচ্ছে রাষ্ট্র থাকবে, তারপর হচ্ছে সরকার থাকবে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, তারপর আইন কানুন থাকবে, তখন সেটাকে বলা হবে রাষ্ট্র, ঠিক আছে। তো এখন হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন উপাদান হিসেবে ভূখণ্ডের গুরুত্ব। তো ভূখণ্ড অবশ্যই গুরুত্ব, কারণ হচ্ছে সার্বভৌমত্বের ক্ষেত্র নির্ধারণ করবে। এই ভূখণ্ড না থাকলে কিন্তু সার্বভৌমত্ব থাকে না। তারপর প্রশাসন আর শাসন ব্যবস্থা ভিত্তি থাকবে হচ্ছে এটা, অর্থনৈতিক শক্তির উৎস থাকবে এটা, জনসংখ্যা সামরিক সক্ষমতা থাকবে সেখানে, তারপর হচ্ছে নিরাপত্তা প্রতিরক্ষা থাকবে, আন্তর্জাতিক স্বীকৃতির সত্য থাকবে সেখানে। এগুলোর জন্য এই জন্য হচ্ছে ভূখণ্ড গুরুত্বপূর্ণ আর কি। তারপর হচ্ছে সোভারেন স্টেট আর হচ্ছে ভেসাল স্টেট। তো ভেসাল স্টেট বলতে হচ্ছে যারা হচ্ছে নিজের আর কি ডিসিশন নেওয়ার ক্ষমতা নিজে নিতে পারে না আর কি। যেমন হচ্ছে উদাহরণ দেন এখানে, তারপর আমরা বলতে পারি হচ্ছে ওই যে আপনার হচ্ছে অ্যান্ডোরা যেমন ফ্রান্স নিয়ন্ত্রণ করে, তারপর হচ্ছে আপনার নাউরু যেমন অস্ট্রেলিয়া নিয়ন্ত্রণ করে, এরকম হচ্ছে ভেসাল স্টেট আর কি। ভেসাল মানে হচ্ছে সামন্ত, যারা হচ্ছে অন্য আর কি অন্যদের অধীনে থাকে আর কি, এরা হচ্ছে ভেসাল আর কি, ঠিক আছে। এদেরকে ট্রিবিউটারি স্টেটও বলা হয়। তো বিশ্বর বিভক্তিকরণ এখানে হচ্ছে আপনার চারটা ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর হচ্ছে ফোর্থ। তো ফার্স্ট ওয়ার্ল্ড বলতে তারা হচ্ছে গণতান্ত্রিক, সেকেন্ড হচ্ছে যে সমাজতান্ত্রিক আর কি, আর হচ্ছে আপনার এটা আগে বলা হতো আর কি। এখন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড বলতে বোঝায় যে হচ্ছে যারা উন্নত, তারপর প্রযুক্তি বেশি, তারপর অর্থনৈতিক শক্তিশালী গণতন্ত্র আছে যেখানে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড। আর সেকেন্ড ওয়ার্ল্ড যারা বোঝায় যারা হচ্ছে ডেভেলপিং, যেমন হচ্ছে ভারত, ব্রাজিল, দক্ষিণ, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড। আর থার্ড ওয়ার্ল্ড হচ্ছে মানে হচ্ছে আন্ডার ডেভেলপড, যেমন বাংলাদেশের বাংলাদেশ কিন্তু আন্ডার ডেভেলপ না। যেমন হচ্ছে আপনার ওই যে কী বলা যায় যে হচ্ছে যেগুলো আর কি অনেক পিছিয়ে আর কি, শিক্ষা, তারপর হচ্ছে সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে, যেমন হচ্ছে ওই যে ইয়া হতে পারে, ওই যে সিরিয়া হতে পারে, এগুলো হচ্ছে কি পিছিয়ে আর কি। তারপর হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশ হতে পারে, সোমালিয়া, এগুলো হতে পারে। আর ফোর্থ ওয়ার্ল্ড হচ্ছে এরা হচ্ছে মানে যারা হচ্ছে আন্ডার ডেভেলপ, এরা হচ্ছে কিছুটা উন্নতি আছে বা এরা ধীরে ধীরে উন্নতি করছে, কিন্তু যারা আন্ডার ডেভেলপ এরা হচ্ছে উন্নতিটা এরকম স্টেবল হয়ে আছে, অথবা অথবা কখনো কখনো নিচের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ফোর্থ ওয়ার্ল্ড। যেমন হচ্ছে আপনার সোমালিয়া, দক্ষিণ সুদান, তারপর হচ্ছে আপনার অ্যামাজনের নৃগোষ্ঠী, এগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, তারপর টাইপস অফ রিলেশনশিপ। এখন হচ্ছে বাইল্যাটারাল রিলেশনশিপ হতে পারে, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে পারে। আর ট্রাইল্যাটারাল রিলেশনশিপ হতে পারে, যেখানে তিনটা পক্ষ আর কি হতে পারে, যেমন তুরস্ক, পাকিস্তান, ইরান হতে পারে। আর মাল্টিল্যাটারাল এটা হচ্ছে আপনার কয়েকটা এরকম অনেকগুলা জাতিগোষ্ঠী মিলে অনেকগুলো, যেমন হচ্ছে জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, এগুলো হচ্ছে মাল্টিল্যাটারাল রিলেশনশিপ। তারপর হচ্ছে রিজিওনালিজম। তো এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে রিজিওনালিজম, একটা হচ্ছে আপনার রিজিওনালাইজেশন। তো রিজিওনালিজম হচ্ছে আপনার একটা, আপনার হচ্ছে অফিসিয়াল একটা প্যাক্ট হবে, দুইটা কয়েকটা পাশাপাশি কান্ট্রি, তাদের মধ্যে একটা চুক্তি হবে, তারা বিভিন্ন ক্ষেত্রে আর কি সহযোগিতা করবে আর কি। এটা হচ্ছে আপনার রিজিওনালিজম, আঞ্চলিকতাবাদ। আর যেটা রিজিওনালাইজেশন বা আঞ্চলিকীকরণ, এখানে কিন্তু আঞ্চলিক কোনো একটা অফিসের কোনো প্যাক্ট হবে না, সবার নিজেদের মধ্যে একটা ধরেন একটা স্বতঃস্ফূর্ত একটা সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিনিময় বা বাণিজ্য হবে আর কি। এটা আর কি মানে বেড়ে যাবে আর কি, সেটা হচ্ছে আঞ্চলিকীকরণ হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আঞ্চলিক সহায়তার ক্ষেত্রে আঞ্চলিকবাদ যেভাবে গুরুত্বপূর্ণ, ওই যে সাধারণ স্বার্থের ক্ষেত্রে ঐক্য সৃষ্টি হতে পারে, অর্থনৈতিক উন্নয়ন, বাজার সম্প্রসারণ হতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন, বৈশ্বিক শক্তির ভারসাম্য রক্ষা। কারণ হচ্ছে উপ আঞ্চলিকতাবাদ, অর্থাৎ একটা আপনার আঞ্চলিকতাবাদ আছে, তার মধ্যে আপনি আরেকটা ছোট্ট একটা আঞ্চলিকতাবাদ ঢুকে দিলেন। যেমন হচ্ছে আপনার বিবিআইএম, তারপর বিসিআইএম, এগুলো হচ্ছে আপনার এই সার্কে আপনার হচ্ছে এর মধ্যে ঢুকে দিলেন আপনি। তারপর হচ্ছে এই যে যেমন বিমস্টেকের মধ্যে ঢুকে দিলেন আর কি এগুলাকে। তো এটাই হচ্ছে উপ আঞ্চলিকতাবাদ। তারপর হচ্ছে এখন ট্রান্স রিজিওনালিজম, অর্থাৎ দুইটা এখন আঞ্চলিক আপনার হচ্ছে আঞ্চলিকতাবাদের যে আপনার দুটো সংস্থা আছে, এরা যখন একে অন্যের সাথে সম্পর্ক করবে আর কি, যেমন ধরেন সার্ক আর হচ্ছে ইইউ যখন এরকম সম্পর্ক করবে, তখন সেটাকে বলতে পারবো আপনি ট্রান্স রিজিওনালিজম। ওকে, তারপর হচ্ছে এখন আমাদের ফাংশনালিজম। তো এই ফাংশনালিজমটা কিছুটা হচ্ছে আপনার যে আমাদের নিও লিবারালিজম, এটার সাথে কিছুটা মেলে আর কি। অর্থাৎ আপনার হচ্ছে যে আপনি হচ্ছে অর্থনৈতিক সহায়তা করবেন আর কি, রাজনৈতিক কোনো ঐক্যের দিকে না যেয়ে সবার আগে চেষ্টা করবেন অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা করে তুলতে। এটাই পরবর্তী আপনাকে হচ্ছে একটা আন্তর্জাতিক শান্তির দিকে নিয়ে যাবে আর কি। এটা হচ্ছে এখানকার মূল বক্তব্য। তো এখানকার হচ্ছে এখন এখানে আর কি যে স্পিল ওভার ইফেক্ট আর হচ্ছে র্যামিফিকেশন হয় আর কি। অর্থাৎ আপনার এই র্যামিফিকেশন বলতে শাখা পোশাখা আর কি, অর্থাৎ এই অর্থনৈতিক সহযোগিতা থেকে আপনার রাজনৈতিক সহায়তা পরবর্তীতে অনেক বড় বড় সহায়তার একটা শাখা পোশাখা তৈরি হবে। এটাই হচ্ছে র্যামিফিকেশন। আর স্পিল ওভার কি, এই যে আপনার অর্থনৈতিক সহায়তা এটা চারদিকে ছড়িয়ে অন্যান্য বিভিন্ন সহায়তার ক্ষেত্র সৃষ্টি করে, এটা হচ্ছে স্পিল ওভার এফেক্ট। তো এই দুটো আর কি প্রায় একই আর কি। যেমন হচ্ছে আপনার সবার আগে 1951 সালে ছিল হচ্ছে আপনার ইসিএসসি, এটা হচ্ছে ইউরোপিয়ান কোল আর স্টেট কমিউনিটি। তো সেটাই আর কি পরবর্তীতে আপনার হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি হয়েছে, এবং তারপর কিন্তু আপনার ইউ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফাংশনালিজম আর নিও ফাংশনালিজমের পার্থক্য কি, একটা হচ্ছে আপনার ডেভিড মিত্রান দিচ্ছে, একটা হচ্ছে আর্নেস্ট হাস্ট, আসলে লিওন লিনবার্গ দিছে।
তো একটা হচ্ছে রাজনৈতিক ঐক্য নয়, অন্যটা হচ্ছে অর্থনৈতিক সহায়তা ধীরে ধীরে রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয়, ঠিক আছে। আর এদিকে বলা হয় যে এক খাতে সহযোগিতা অন্য খাতে ছড়িয়ে পড়ে, অন্যদিকে বলা হয় যে হচ্ছে সংহতি স্বয়ংক্রিয়ভাবে বিস্তৃত হয় এবং হচ্ছে স্পিল ওভার ইফেক্ট আর কি হয় আর কি। তারপর হচ্ছে এখানে একদিকে হচ্ছে আপনার ক্ষমতা রাজনীতি ও রাজনৈতিক দলের ভূমিকা তুলনামূলক কম, ওইদিকে হচ্ছে আপনার স্বার্থ গোষ্ঠী আমরা এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ফাংশনালিজম হচ্ছে কারিগরিক সহায়তা প্ল্যাটফর্ম, আর ওদিকে হচ্ছে স্বার্থশাসিত শক্তিতে পরিণত সদস্য রাষ্ট্রকে প্রভাবিত করে। যুদ্ধ পরিদ্রোধ ও কার্যকর আন্তঃসহায়তা সহযোগিতার দিকে ওদিকে হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক একীকরণ এবং সুপ্রা ন্যাশনাল, এটা হচ্ছে এরকম আর কি। যাই হোক, এটা আসবে না, অত বড় লাভ নাই। তারপর হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। তো এটা বলছে যে হচ্ছে আপনার আধুনিকতা আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু এটা এর ফলে আমাদের বিভিন্ন বৈষম্য সৃষ্টি হয়েছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আপনার উত্তর আধুনিকতাবাদ এগুলো বলে। হচ্ছে বৈষম্য, তারপর বঞ্চনা, তারপর হচ্ছে পরিবেশ দূষণ, তারপর হচ্ছে তারপর হচ্ছে শ্রমিকের মজুরি সমস্যা এগুলো সৃষ্টি হয়েছে আর কি। তো এগুলাই আর কি বলছে এখানে। আচ্ছা, পোস্ট মডার্ন সোসাইটি, এই যে বলছে যে হচ্ছে সুখ পাচ্ছে না এখন, আয় বৈষম্য হচ্ছে, তো জিডিপি ঠিক করছে কিন্তু আয় বৈষম্য ঠিক করতে পারেনি, আধুনিকতা আসছে কিন্তু এখন আপনার হচ্ছে পরিবেশ দ্রুত রোধ করতে পারেনি, এটা হচ্ছে এগুলো বলছে। আর একাডেমিক ভিত্তি হচ্ছে এখানে ভাষা ও বয়ানের ক্ষেত্রে হচ্ছে আপনার রাজনৈতিক ব্যবহৃত ভাষা নিজেই ক্ষমতার মাধ্যম। তারপর হচ্ছে জ্ঞান ও ক্ষমতা, জ্ঞানের সম্পর্ক জ্ঞান নিরপেক্ষ নয়, এটি ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত, এটা বলছে আর কি যারা হচ্ছে এরকম উত্তর আধুনিকতাবাদ আর কি ইয়ে করে। তারপর হচ্ছে সার্বজনীন সত্যতার অস্বীকৃতি, অর্থাৎ সত্য আর কি পরম নয়, এটা বলছে আর কি। তো রাষ্ট্রকেন্দ্রিক স্বাধীনতার সমালোচনা, অর্থাৎ হচ্ছে আপনার রাষ্ট্রগুলো আর কি বাস্তবে ক্রমাগত পরিবর্তনশীল। তারপর প্রান্তিক কণ্ঠের স্বীকৃতি, এখানে হচ্ছে নারীবাদ, তারপর হচ্ছে উপনিবেশ উত্তরতা, সংখ্যালঘু, এগুলোকে আর কি আবার অন্তর্ভুক্ত করা হয়। এখন দেখবো হচ্ছে ইথনিক ন্যাশনাল হচ্ছে ন্যাশনালিজমের পার্থক্য। তো ইথনিক বলতে আপনার হচ্ছে নৃগোষ্ঠী বোঝায় আর কি, নৃগোষ্ঠী বোঝায়, ঠিক আছে। তো এটা বড় হতে পারে, ছোট হতে পারে, যেমন হচ্ছে চাকমা, মারমা, বাঙালি কিন্তু একটা নৃগোষ্ঠী। আর ন্যাশন হচ্ছে কি আপনার হচ্ছে এই যে আপনার একই ইতিহাস, ভাষা, সংস্কৃতি, ভূখণ্ডগত, এগুলো যখন হচ্ছে রাজনৈতিকভাবে একটা বন্ধন হয়ে যখন একটা রাষ্ট্র গঠন করবে, সেটা হচ্ছে আপনার ইয়ে হবে আর কি, রাষ্ট্র গঠনের মতো হয়ে যাবে, সেটা হবে নেশন। যেমন হচ্ছে এখানে সাংস্কৃতিক মিলই কেবল নয়, বরং হচ্ছে রাজনৈতিক ঐক্য আর সার্বভৌমত্বর আকাঙ্ক্ষাও থাকা লাগবে, তখন সেটা হয়ে যাবে রাষ্ট্র আর কি, ঠিক আছে। রাজনৈতিক ঐক্য আর সার্বভৌমত্ব থাকা লাগবে, পাশাপাশি যে ইথনিকের যে উপাদানগুলো আছে সেগুলো থাকা লাগবে, তখন সেটা হবে রাষ্ট্র। আর এই রাষ্ট্র যখন হচ্ছে একটা হচ্ছে আপনার একই একটা রাজনৈতিক মতবাদ, আন্দোলন বা একটা স্বাধীনতা বা ঐক্যের একটা স্বার্থ রক্ষার একটা জিনিস, মানে একটা জিনিস পরিলক্ষিত হবে, সেটাকে বলা হবে হচ্ছে ন্যাশনালিজম। এটা হচ্ছে জাতির প্রতি আনুগত্য, আবেগ, আত্মপরিচয়ের প্রকাশ, এটা হচ্ছে আপনার ন্যাশনালিজম। তো ইথনিক হচ্ছে সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক নৃগোষ্ঠী, ন্যাশনাল হচ্ছে সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐক্য গঠিত জাতি, আর ন্যাশনালিজম হচ্ছে সেই জাতির প্রতি আনুগত্য, আবেগ আর রাষ্ট্র গঠনের রাজনৈতিক দর্শন। জাতি রাষ্ট্র, তো এটা দ্বারা বোঝা যায় হচ্ছে আপনার এই যে ইয়া বলে আর কি, যে একটা ন্যাশনালিজমকে কেন্দ্র করে যে হচ্ছে আপনার ইয়া আর কি জাতি গড়ে ওঠে, সেটা জাতিরাষ্ট্র আর কি। আধুনিক বিশ্বে সবগুলো জাতিরাষ্ট্র আর কি, বিভিন্ন জাতিকে, যেমন বাংলাদেশ হচ্ছে আপনার বাংলাদেশিদের কেন্দ্র করে একটা গঠিত হচ্ছে, বাংলাদেশ হচ্ছে জাতিরাষ্ট্র। আর বহুজাতিক রাষ্ট্র হচ্ছে আপনার যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী একসাথে মিল থাকবে আর কি, যেমন হচ্ছে ভারত, তারপর হচ্ছে কেনিয়া, এগুলো হচ্ছে মাল্টি ন্যাশনাল স্টেট। জাতিগত অখণ্ডতা, অর্থাৎ হচ্ছে এখানে বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন মানে জাতিগোষ্ঠী একসাথে থাকবে, তাদের মধ্যে বিভিন্ন বিভেদ থাকবে, কিন্তু তারা আবার মানে দেশের প্রশ্নে ঐক্য, সংগতি আর পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখাবে আর কি। এটা হচ্ছে জাতিগত অখণ্ডতা, অর্থাৎ জাতি হওয়ার ফলে তারা হচ্ছে যে অখণ্ডতা দেখাবে, সেটা হচ্ছে জাতিগত অখণ্ডতা। আচ্ছা, হচ্ছে বিশ্বায়নের তালিকা শক্তি অনেক কিছু আছে, হচ্ছে প্রযুক্তি, বাণিজ্য উদারীকরণ, বহুজাতিক এমএনসিস, তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নতি, মিডিয়া গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন, এগুলো হতে পারে। আচ্ছা, ইম্পেরিয়ালিজম তো আমরা জানি, এটা হচ্ছে সর্বোচ্চ যে ধাপ, সেটা হচ্ছে কলোনিয়ালিজম, যেখানে এটাকে বাস্তব প্রয়োগ করে আর কি। এটা ইম্পেরিয়ালিজম কি, যে একটা আপনার হচ্ছে সামরিক বা আপনার হচ্ছে শক্তির মাধ্যমে এক অন্য দেশের প্রতি আর কি আপনার আধিপত্য বিস্তারের যে আর কি চেষ্টা। আর নিও কলোনিয়ালিজম আমরা জানি আর কি, যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো হচ্ছে নিও কলোনিয়ালিজম করতেছে। তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে রিসেন্ট আমরা কিছু আর কি গুরুত্বপূর্ণ ইয়া দেখবো, যেমন হচ্ছে আপনার যে উপনিবেশোত্তর তত্ত্ব, এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল থিওরি। তো এটা হচ্ছে এটার মেইন জিনিসটা কি, যে হচ্ছে আপনার
যে ওরা যে আমাদেরকে এরকম কলোনিয়ালিজম কলোনাইজ করলো ব্রিটিশরা, এর ফলে আমাদের শুধুমাত্র রাজনৈতিক যে কলোনাইজ হচ্ছে এরকম না, আমাদের মানসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও আমরা একটা দীর্ঘস্থায়ী একটা আধিপত্য শিকার হয়েছি, যেটা এখনও আর কি আছে আর কি। তো হচ্ছে এটাই হচ্ছে এই উপনিবেশোত্তর তত্ত্ব অথবা পোস্ট কলোনিয়াল থিওরি। তারপর হচ্ছে ডি কলোনিয়াল তত্ত্ব, এটা হচ্ছে ডি কলোনিয়াল থিওরি বলা হয়, ডি কলোনিয়াল তত্ত্ব, ঠিক আছে। তো এটা বলা হয় যে এটা বলে যে হচ্ছে আপনার যে যদি সত্যিকার এরকম কলোনিয়ালাইজেশন থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের রাজনৈতিক স্বাধীনতা, আমাদের হচ্ছে চিন্তা আর হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে উপনিবেশ মুক্ত হতে হবে। তাহলে আমরা হচ্ছে ডিকলোনিয়াল হতে পারবো আর কি। এটা হচ্ছে মেইন কথা, যে চিন্তা আর জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে মুক্ত হতে হবে, ডিকলোনিয়াল তত্ত্ব। আর নব্য গ্রামসিয়ান তত্ত্ব, এটা হচ্ছে আপনার নিও গ্রামসিয়ান তত্ত্ব। তো এখানে বলে হচ্ছে আপনার যে প্রভাবশালী শ্রেণী কেবল বল প্রয়োগ নয়, বরং সংস্কৃতি আর চিন্তার উপর আধিপত্য স্থাপন করে শাসন টিকিয়ে রাখে। অর্থাৎ হচ্ছে আপনার এই যে এখন আমরা যে হচ্ছে IMF, তারপর হচ্ছে WTO, G7 দেখতেছি, এগুলো হচ্ছে আমরা শুধু রাজনৈতিক বল প্রয়োগ কিন্তু করতেছে না, এগুলো আমাদেরকে আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তার উপরে বল প্রয়োগ করে আমাদের উপর আধিপত্য বিস্তার করতেছে। এটা হচ্ছে নব্য গ্রামসিয়ান থিওরি অনুযায়ী এটা বলে আর কি, আমাদের চিন্তা আর হচ্ছে ইয়ার উপরে, সংস্কৃতির উপরে আধিপত্য বিস্তার করে। তারপর হচ্ছে পরিবেশবাদী বা সবুজ তত্ত্ব বা গ্রিন থিওরি, এটা বলে হচ্ছে সাম্রাজ্যবাদ, তারপর পরিবেশবাদী নীতির উপনিবেশবাদী নীতির ফলে ধরেন এই যে উপনিবেশের বিভিন্ন সমস্যা হয়েছে, জলবায়ু পরিবেশের সমস্যা হয়েছে। তো এই যে এই থিওরিটা বলে যে হচ্ছে এসব আর কি এখনও আর কি চলতেছে নব্য উপনিবেশবাদের মাধ্যমে। তো এটা এই জন্য টেকসই উন্নয়নের দিকে আর কি ইয়ে করে আর কি, গুরুত্ব দেয়, এবং হচ্ছে ক্লাইমেট যে জাস্টিস এটার উপরেও গুরুত্ব দেয় আর কি। তারপর হচ্ছে বিশ্ব সমাজ আর অথবা হচ্ছে ওয়ার্ল্ড পলিটি থিওরি অথবা বিশ্ব সমাজ সমাজ তত্ত্ব। তো এটা বলে যে হচ্ছে আপনার এই বিশ্ব সমাজ, যে আধুনিক বিশ্ব একটা গ্লোবাল একটা সমাজ গঠনের দিকে এগোচ্ছে। এখানে হচ্ছে আপনার যে গণতন্ত্র, তারপর হচ্ছে মানবাধিকার সংস্থা, বিশ্বায়ন, এগুলো একটা হচ্ছে একটা নর্মেটিভ শক্তি। এগুলো হচ্ছে আপনার একটা কোনো একটা জিনিস প্রতিষ্ঠা করার জন্যই আপনার এগুলা আর কি কথা করা হচ্ছে, একটা নিয়ন্ত্রণ কাঠামোর দিকে আর আসলে এই বিষয়টা এগোচ্ছে আর কি। এগুলো জাস্ট হচ্ছে মানে গণতন্ত্রের নামে এগুলো করা হচ্ছে আর কি। এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড পলিটি থিওরি অথবা বিশ্ব সমাজতত্ত্ব এটাকে বলে আর কি, যে পশ্চিমা দেশগুলো নৈতিকত প্রতিষ্ঠান নামে নতুন ধরনের নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করছে। তারপর হচ্ছে উপনিবেশবাদ, নারীবাদ, বেশত্তর নারীবাদ, এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল ফেমিনিজম। এটা বলে যে হচ্ছে নারীরা তো বিভিন্ন সময় বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু যে হচ্ছে যারা বিভিন্ন কলোনিতে ছিল, এরা বেশি আর কি বঞ্চনার শিকার হয়েছে, কারণ এরা হচ্ছে একদিকে কলোনাইজ হয়েছে, ওদিকে হচ্ছে জেন্ডারের যে আর কি জেন্ডারের ফলে তাদের বঞ্চনার শিকার হয়েছে আর কি, এটা বলে আর কি। তো গ্লোবাল সাউথ পার্সপেক্টিভ, এটা যারা বোঝায় যে হচ্ছে যারা গ্লোবাল সাউথে থাকে, যারা হচ্ছে অতটা উন্নত নয় আর কি। তো এটা বলে যে হচ্ছে আপনার যে দক্ষিণের দেশগুলোকে আপনার হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা, তারপর হচ্ছে সংস্কৃতি আর হচ্ছে ইতিহাসের আলোকে নিজেদের তত্ত্ব নির্মাণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিকলোনিয়াল থিওরি আর কি, একটা দৃষ্টিকোণ আর কি। তো মানে নিজেদের হচ্ছে আপনার অভিজ্ঞতা, ইতিহাস, এগুলোর আলোকে নিজেদের তত্ত্ব নির্মাণ করতে হবে, এটা হচ্ছে গ্লোবাল সাউথ পার্সপেক্টিভ। আচ্ছা, তারপর হচ্ছে হার্টল্যান্ড থিওরি, বিভিন্ন থিওরি আছে হার্টল্যান্ড থিওরি। এটা হচ্ছে আপনার ওই যে হার্টল্যান্ডটা আছে, যেমন হচ্ছে আপনার পূর্ব ইউরোপ, তারপর হচ্ছে এশিয়া, আফ্রিকার হচ্ছে সম্মিলিত একটা ভূখণ্ড আর কি। আফ্রিকার না মনে হয়, আফ্রিকার কিছু আছে আর কি, আফ্রিকারও আছে আর কি কিছু। তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার ওই যে ইউরোপ আর সংযোগস্থল মধ্য এশিয়া যেটা আছে আর কি, তারপর বর্তমান রাশিয়া, এটাই হচ্ছে আপনার হার্টল্যান্ড। তো বুঝছে যে হার্টল্যান্ডটাকে যে নিয়ন্ত্রণ করবে সে হচ্ছে বিশ্ব নিয়ন্ত্রণ করবে, কারণ এদিকে প্রাকৃতিকভাবে এটা সুরক্ষিত, বরফ আছে, মরুভূমি আছে, বিশাল সম্পদ আছে এখানে, তারপর রেলপথের সুযোগ সুবিধা আছে, এগুলো আর কি স্থলপথের মাধ্যমে এভাবে আর কি আপনার বিশাল একটা আর কি করা সম্ভব আর কি। তো আর রিমল্যান্ড তথ্য বলে এটা হচ্ছে যে শুধুমাত্র যে ওই যে স্থলভাগ নিয়ন্ত্রণ করলে হবে না, এটার হচ্ছে আশেপাশে যে সমুদ্র, যে উপকূল যে জায়গাগুলো আছে, বন্দরগুলো আছে, শিল্পকেন্দ্র আছে, এগুলো নিয়ন্ত্রণ করতাম, তাহলে আর কি আপনার পুরো পৃথিবীর উপর নিয়ন্ত্রণ পাবেন। এটা হচ্ছে আপনার রিমল্যান্ড তথ্য বলে, যেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা আর কি আরও এটাকে গুরুত্ব দিয়ে এটা কাজ করতেছে আর কি। ডোমিনো তত্ত্ব আমরা জানি যে হচ্ছে একটা রাষ্ট্র যখন হচ্ছে আপনার সমাজতান্ত্রিক হয়ে যায়, বাকিগুলো এরকম তার দেখাদেখি হয়ে যায় আর কি। এই জন্যই হচ্ছে আপনার ওই যে কন্টেনমেন্ট থিওরিটা নেওয়া হয়েছিল। এই কন্টেনমেন্ট থিওরির মধ্যেই কিন্তু হচ্ছে আপনার ইয়েগুলো পড়বে, যে ট্রুম্যান, তারপর হচ্ছে মার্শাল নেটো, এগুলো পড়বে আর কি। তো কন্টেনমেন্ট থিওরি বলে যে হচ্ছে আপনার সমাজতন্ত্রকে ডিরেক্ট আপনার আক্রমণ না করে আপনি এটা যাতে বিস্তার না হয়, এই বিস্তারটা আপনি রোধ করেন, তাহলে এটা আস্তে আস্তে রোধ হয়ে যাবে। তো এর আলোকে হচ্ছে ট্রুম্যান সবার আগে আপনার হচ্ছে শুরু করছিল, যে গ্রিস আর হচ্ছে তুরস্ককে সহায়তা দিয়ে তাদেরকে কমিউনিস্ট থেকে বাইরে আনছে।
তো এই ট্রুম্যানটা শুরু করছিল, এটা হচ্ছে শেষ করছে বা আপনার হচ্ছে পরবর্তী সার্বিক পরিচালনা করছে হচ্ছে মার্শাল প্ল্যান, যেটা যুদ্ধ পরবর্তী যে দেশগুলোকে সহায়তা করে তাদেরকে হচ্ছে আপনার ইয়া করছে আর কি, সহায়তা দেওয়ার ফলে তাদের আপনার হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করে তাদেরকে কমিউনিজম থেকে বাইরে আনছে, তখন ন্যাটো গঠিত হয়েছে পরে। তো এটাই আর কি মনো ডক্ট্রিনটা তো আমরা জানি যে হচ্ছে 1823 সালে ওই যে আপনার আইসোলেশনের নীতি, এর ফলে আপনার শক্তি সঞ্চয় করছে আর কি, শক্তি সঞ্চয় করে পরবর্তীতে লাতিন আমেরিকাতে আপনার হচ্ছে ইয়ে করছে। 1904 সালের এই যে থিওডর রুজভেল্ট, যেটা হচ্ছে আপনার রুজভেল্ট করা দিচ্ছে, এর মাধ্যমে হচ্ছে লাতিন আমেরিকার কোনো দেশে আপনি কোনো দেশ যদি অস্থিতিশীল হয় সেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র আপনার হচ্ছে হস্তক্ষেপ করতে পারবে, এভাবে আর কি বলা হয়েছে সেখানে। তো তারপর হচ্ছে এখানে আর কি আছে, লাতিন আমেরিকা আর কি ইয়ে করতে পারবে, তাদেরকে রক্ষা করতে পারবে। এর ফলে ওই যে নিকাগুয়েরা কিউবা এগুলোতে কিন্তু হামলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে তাদেরকে সাহায্য করছে বিদ্রোহীদেরকে। আর ট্রুম্যান ডক্ট্রিন তো আমরা জানি যে হচ্ছে সবার আগে মার্শাল প্ল্যানের শুরুটা এর মাধ্যমে হয়েছিল। তারপর হচ্ছে আপনার কাটার ডক্ট্রিন। তো কাটার ডক্ট্রিন হচ্ছে জিমি কাটার সাহেব করছে যখন হচ্ছে 1978 সালে না কয় সালে যখন হচ্ছে তেল অস্ত্র প্রয়োগ করা হলো সৌদি আরবের পক্ষ থেকে, তখন এই যে আপনার কাটার ডক্ট্রিনটা করা হয়েছে। কাটার ডক্ট্রিন করার মাধ্যমে যে হচ্ছে বলছে যে হচ্ছে এই যে মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গায় তেল সাপ্লাই হয়, আমাদের যুক্তরাষ্ট্রের তেল সাপ্লাই হয়। তো এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে পুরো বিশ্ব অর্থব্যবস্থা হুমকির মুখে পড়বে। এই জন্য আমরা কী করবো, যে হচ্ছে আপনার এই যে মধ্যপ্রাচ্যে মাতাবরি করতে আসবে, তেল সাম্রাজ্যটা হচ্ছে আপনার ইয়ে করতে চেষ্টা করবে, এর উপর বিদেশি নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সেখানে আমরা এটা তাহলে আমাদেরকে হচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা হবে এবং আমরা এখানে সামরিক শক্তি প্রয়োগ করে তা প্রতিরোধ করবো। এটা হচ্ছে কাটার ডক্ট্রিন, এটা কিন্তু বিশেষও আসছিল। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তেল সম্পদ যে প্রভাব এটা নিশ্চিত করার জন্য এটা ডক্ট্রিনটা। তারপর বুশ ডক্ট্রিন, এটা হচ্ছে আপনার ওয়ার অন টেরর, এটাকে তো প্রি এমপ্টিভ স্ট্রাইকও বলা হয়, অর্থাৎ হচ্ছে কোনো রাষ্ট্রকে যদি যুক্তরাষ্ট্র মনে করে আমার জন্য হুমকি, তো সেটাকে প্রতিরোধ করার জন্য সে আগে থেকে তার উপরে এখন কিছু করুক আর না করুক, সে আগে থেকে হামলা করবে আর কি। এটা দিয়ে কিন্তু 2001 সালে ওই যে আফগানিস্তানে হামলা করা হয়েছে, তারপর হচ্ছে 3 সালে হচ্ছে ইরাক যুদ্ধ হয়েছে আর কি, এর ফলে কিন্তু হচ্ছে ওয়ার অন টেরর আর কি। তো হচ্ছে সি পাওয়ার তত্ত্ব, এটা হচ্ছে আপনার মাহান দিছে আলফ্রেড মেয়ার্থের মাহান। তো তিনি বলছে যে হচ্ছে আপনার যারা হচ্ছে এই যে সমুদ্র নিয়ন্ত্রণ করবে, তারপর হচ্ছে আপনার নৌবাহিনী সমুদ্রপথ নিয়ন্ত্রণ করবে, তারা হচ্ছে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করবে, রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এই জন্য হচ্ছে আপনার এটাকে আর কি সি পাওয়ার বলছে আর কি। তো এটা কিন্তু আমরা দেখছি যে হচ্ছে ব্রিটিশরা ছিল সি পাওয়ার, তারপর হচ্ছে আমেরিকা পরে সি পাওয়ার ছিল আর কি, তারপরে তারা পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারছে। এরপর হচ্ছে এয়ার পাওয়ার তত্ত্ব বলছে যে হচ্ছে এয়ার পাওয়ারটা হচ্ছে এখন পরবর্তী যে বিশ্ব, এটা হচ্ছে আপনার এয়ার পাওয়ার উপর নির্ভর করবে, কারণ এই এয়ার পাওয়ার দ্বারা খুব শীঘ্রই আপনার হচ্ছে কোনো একটা শিল্পকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা বা বেসামরিক মনোবল ভাঙা দিতে পারবে, খুব সহজে কিন্তু অ্যাটাক করে চলে আসতে পারবে। এই জন্য এয়ার পাওয়ারটা এখন আর কি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এটা আর কি বলছে, যেটা হচ্ছে আধুনিক যুদ্ধে নির্ণায়ক হিসেবে ভূমিকা পালন করে, যেটা কিন্তু আমরা ইয়েতে দেখছিলাম যে হচ্ছে ওই যে যুক্তরাষ্ট্র যখন হিরোশিমা নাগাসাকি মারলো। তারপর হচ্ছে ব্রেজনেস্কির গ্র্যান্ড চেসবোর্ড। তো এই গ্র্যান্ড চেসবোর্ড আসলে ওই যে ইয়ার বলছে যে হচ্ছে আপনার যে হার্টল্যান্ডের যে তত্ত্বটা আর কি, এই হার্টল্যান্ডটাকে আর কি, হার্টল্যান্ডের যে অঞ্চলটা আর কি বলছে, এটাকে চেসবোর্ড হিসেবে তিনি বলছে আর কি। তো এটাকে নিয়ন্ত্রণ করার কথা বলছে আর কি, যে নিয়ন্ত্রণ করতে পারবে সে আর কি ডাবার গুটির মতো চাল চালতে পারবে, এটা বলছে আর কি। তারপর হচ্ছে ব্রেজনভ ডক্ট্রিন। তো ব্রেজনভ ডক্ট্রিন বলছে যে হচ্ছে আপনার এই যে ইয়েটা আছে আর কি, মানে যে সমাজতান্ত্রিক যে দেশগুলো আছে, এগুলো যদি কোনো দেশে যদি সমাজতন্ত্র যদি আপনার হচ্ছে হুমকির মুখে পড়ে, তাহলে ব্রেজনভ ডক্ট্রিন অনুযায়ী সেখানে রাশিয়া আর কি সোভিয়েত ইউনিয়ন আর কি হস্তক্ষেপ করতে পারবে। এটা দিয়ে কিন্তু 1968 সালে হচ্ছে চেকোস্লোভাকিয়াতে যখন হচ্ছে আপনার আন্দোলন হচ্ছিল, তখন সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যে সেটাকে দমাইছে আর কি ব্রেজনভ ডক্ট্রিনের মাধ্যমে। তো এটার পরিপ্রেক্ষিতে আবার হচ্ছে সিনারা ডক্ট্রিন আসছে। তো সিনারা ডক্ট্রিন হচ্ছে আপনার ওই যে মিখেল কার্ভোচেভ নিছে। তো বলছে যে হচ্ছে সবাই এখন হচ্ছে ফ্রাঙ্ক সিনাত্রার যে মাই ওয়ে গানটা আছে, এর মতো সবাই নিজেদের মতো নীতি গ্রহণ করতে পারবে। এর ফলে কিন্তু আপনার হচ্ছে 1991 সালে এটার পতন হয়। এই যে হাঙ্গেরি, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, এগুলোতে পরিবর্তন আসে, ফলে আপনার হচ্ছে ইয়েতে পরিবর্তন হয়ে যাবে। আর আইজেনহাওয়ার ডক্ট্রিন, এটা হচ্ছে আপনার ওই যে ইয়াতে আর কি, ধরেন মধ্যপ্রাচ্যে যদি হচ্ছে কোনো দেশ যদি এরকম কমিউনিজমের হুমকির সম্মুখীন হয়, তাহলে সেখানে হচ্ছে এরকম যুক্তরাষ্ট্র তাকে অর্থনৈতিক আর সামরিক সহায়তা দিতে পারবে। এটাই হচ্ছে আপনার আইজেনহাওয়ার ডক্ট্রিন। যখন হচ্ছে 1956 সালে তখন হচ্ছে আপনার ওই যে সুয়েজ নিয়ে সংকট হলো, তখন হচ্ছে ব্রিটেন আর হচ্ছে ফ্রান্সের প্রভাব সেখানে কমে গেল। তো এই পরিস্থিতিতে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র ওই পাওয়ার ভ্যাকিউমটা পূরণ করার জন্য সে আসে বললো যে হচ্ছে কেউ যদি এরকম মধ্যপ্রাচ্যে সমাজতন্ত্র বিস্তার করতে চায়, তাহলে আমি সেখানে আর কি সেখানে অর্থনৈতিক আর সামরিক সহায়তা দিয়ে করতে পারবো আর কি, হস্তক্ষেপ করতে পারবো। আর রিগান ডক্ট্রিন, এটা হচ্ছে আপনার 1991 থেকে 1989 পর্যন্ত তার শাসনামল ছিল আর কি।
তো তিনি হচ্ছে এই কন্টেইনমেন্ট থিওরিটাকেই হচ্ছে তিনি আরও একটু পরধাপে নিয়ে গেলেন, অর্থাৎ বললেন যে শুধুমাত্র বিস্তার রোধ করা হবে না, করলে চলবে না শুধু, তারপর হচ্ছে সোভিয়েতদের যে হচ্ছে প্রভাবটা এটাকে আবার হচ্ছে একটু অ্যাক্টিভভাবে এটাকে করতে হবে আর কি। এই জন্য কী করতে হবে, যারা হচ্ছে সোভিয়েত বিরোধী যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোকে সহায়তা দিয়ে আপনার হচ্ছে সেখানে পরিবর্তন ঘটাতে হবে। যেমন হচ্ছে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যে মুজাহিদদের সহায়তা করছে, তারপর হচ্ছে নিকাগুয়ারাতে হচ্ছে আপনার কন্ট্রা বিদ্রোহীদের সহায়তা করছে। এর ফলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী একটা সংঘাত সৃষ্টি হয়েছে আপনার হচ্ছে এই রিগান ডক্ট্রিনের মাধ্যমে। তারপর হচ্ছে আপনার এদিকে পাওয়ার ট্রানজিশন থিওরি, এটা হচ্ছে আপনার বলছে যে একটা রাষ্ট্র যখন হচ্ছে ক্ষমতায় থাকে, ওয়ার্ল্ড পলিটিক্সে এরকম হেজিমনি থাকে, তখন এই সময় যদি অন্য একটা রাষ্ট্র যদি ক্ষমতায় চলে আসে তখন একটা ওয়ার্ল্ডের যে পাওয়ার ভারসাম্য, এটা ভারসাম্যটা আর কি হয়ে যায় আর কি, ভারসাম্যটা থাকে না আর কি, এটা চেঞ্জ হয়ে যায় আর কি। এটাই হচ্ছে আপনার ওয়ার্ল্ড ট্রানজিশন, পাওয়ার ট্রানজিশন থিওরি বলছে আর কি। যেমন এখন চায়না আসতেছে আর কি, চায়নার ফলে এখন একটা পাওয়ারের একটা ট্রানজিশন হচ্ছে আর কি, এটাই বলছে এখানে। আর এখানে দেখেন সিভিক ন্যাশনালিজম আর হচ্ছে ইথনিক ন্যাশনালিজম, এটা দ্বারা বোঝা যায় হচ্ছে সিভিক, অর্থাৎ যে আপনার হচ্ছে যে ধরেন যুক্তরাষ্ট্রে বলা হয় যেমন যে তুমি যদি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করো, তুমি কোন সংস্কৃতি সেটা ব্যাপার না, তুমি যদি আমাদের ইয়াগুলো মেনে চলো তাহলে তোমরা আমাদের নাগরিক আর কি। আর যেটা ইথিক ন্যাশনালিজম, এরা বলে যে হচ্ছে আপনার তোমার এই দেশে থাকতে হলে তোমাকে আমাদের যে সংস্কৃতি এটার আর কি জন্মসূত্র এটাই আর কি তোমাকে লালন পালন করতে হবে, আমাদের সংস্কৃতির বাইরে তোমাদের এখানে থাকা যাবে না, যেটা জাপানে দেখা যায় আর কি। তো এটাই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ।